আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো ও সুস্থ আছেন। আমি শাহিন স্যার, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি সাধারণ জ্ঞানের আজকের ক্লাসে। আজকে আমরা সাধারণ জ্ঞানের 20তম ক্লাস করব এবং এই 20তম ক্লাসে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব। আমরা গত ক্লাসে জাতিসংঘ এবং তার বিভিন্ন অঙ্গ সংগঠন ও আরও আনুষঙ্গিক যে জাতিসংঘের অন্তর্ভুক্ত সংগঠন আছে, সংস্থা আছে, সেগুলো পড়েছি। তো জাতিসংঘের বাইরেও পৃথিবীতে আরও অনেকগুলো সংগঠন আছে, অনেকগুলো অর্থনৈতিক জোট আছে, সামরিক জোট বা সংস্থা সংগঠন আছে। তারপরে আমরা দেখেছি এর আগে পরিবেশবাদী পড়েছি, পরিবেশবাদী ও নারীবাদী গ্রুপগুলো পড়েছি অলরেডি। কিন্তু এইগুলো বাদ দিল, অর্থাৎ জাতিসংঘ ও জাতিসংঘভুক্ত সংস্থা সংগঠন, পরিবেশবাদী সংস্থা ও সংগঠন এবং নারীবাদী সংস্থা ও সংগঠন, এই তিনটি সংগঠনের বাইরেও আমাদের পৃথিবীতে বিভিন্ন অর্থনৈতিক জোট ও সংগঠন আছে, সামরিক এবং বিভিন্ন আঞ্চলিক জোট আছে। এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলো থেকেও আজকে আমরা বিস্তারিত পড়বো ইনশাল্লাহ। তো সবাই খুব মনোযোগ দিয়ে ক্লাসটা করবেন। আমি আগেই বলি, এই তথ্যগুলো, এই টপিকগুলো একবার পড়ে আপনি রেখে দিলে মনে রাখতে পারবেন না, এটা বারবার একাধিকবার পড়ে আয়ত্ত করতে হয়। তো শুরু করি ক্লাস। তাহলে আজকে আমরা ক্লাসে যেটি পড়ব সেটি হচ্ছে আন্তর্জাতিক ও আঞ্চলিক বিভিন্ন সংস্থা ও সংগঠন বা জোট। আর এর সাথে আপনাদের মুখস্থ অংশের মধ্যে থাকছে বিভিন্ন সংস্থার সদর দপ্তর। এই টপিকটা গতকালকের ক্লাস এবং আজকের এই দুটি ক্লাস মিলে যা হয় তার সামারি। বিশ্বের বিভিন্ন ধরনের সংস্থা ও সংগঠনের সদর দপ্তর কোনটা কোথায় অবস্থিত সেটা আপনাকে পড়ে নিতে হবে। তাহলে শুরু করব আজকের মূল আলোচনা। প্রথমেই আন্তর্জাতিক অর্থনৈতিক কিছু জোট সম্পর্কে আমরা আলোচনা করব। যেই জোটগুলো, যেই সংস্থাগুলো, যে সংগঠনগুলো অর্থনীতি নিয়ে, ব্যবসা বাণিজ্য নিয়ে কাজ করে, একে অপরের সঙ্গে পারস্পরিক সহযোগিতা করে। তো সেই জোটগুলোর মধ্যে প্রথমেই আমরা দেখতে পাচ্ছি G7। এখন যদি কোনো সংস্থা, সংগঠন বা জোটের সাথে জি এই লেটারটা দেখেন, তাহলে ধরে নেবেন ওই জি এর পূর্ণরূপ হচ্ছে গ্রুপ। আন্তর্জাতিক এরকম কয়েকটা গ্রুপ আছে, যেমন G7, G77, G8, এরকম কিছু গ্রুপ আছে, G20 এরকম আছে। ঠিক আছে, আমরা আজকে সবগুলোই পড়ব। তো প্রথমেই আমরা G7 বা গ্রুপ অফ 7, নাম শুনে বুঝতে পারছি 7টি দেশের একটি অর্থনৈতিক জোট। তাহলে প্রশ্ন হচ্ছে G7 কি ধরনের একটি সংগঠন বা জোট? অর্থনৈতিক। প্রশ্ন কিন্তু এভাবে আসবে। এই জন্যেই আমি সেপারেট করে রেখেছি অর্থনৈতিক জোটগুলো, সামরিক জোটগুলো আলাদা আলাদা করে একসাথে রেখেছি। ঠিক আছে, তাহলে দেখেন প্রথমে G7 মানে হচ্ছে গ্রুপ অফ 7। এটি প্রতিষ্ঠিত হয়েছিল 1975 সালের 15 নভেম্বর। 1975 সালের 15ই নভেম্বর এটি গঠিত হয়েছিল 8টি দেশ নিয়ে, মূলত 7টি দেশ নিয়ে। সেই 7টি দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি, ইটালি, জাপান অ্যান্ড কানাডা। এই 7টি দেশ নিয়ে 1975 সালে গ্রুপ অফ 7 বা G7 প্রতিষ্ঠিত হয়েছিল। পরবর্তীতে এখানে রাশিয়া যুক্ত হয়েছিল। এখানে কিন্তু রাশিয়া নেই, রাশিয়া যুক্ত হয়েছিল। যুক্ত হওয়ার কারণে এই সংগঠনটির নাম হয়েছিল G8। এবার 2014 সালে, আমরা সবাই জানি যে 2014 সালে রাশিয়া ক্রিমিয়া দখল করেছিল। রাশিয়া ইউক্রেনের অন্তর্ভুক্ত ক্রিমিয়া দখল করেছিল। এই যে রাশিয়া ক্রিমিয়া দখল করলো, এর শাস্তি স্বরূপ তাকে এই G8 থেকে বের করে দেওয়া হয়েছে। কত সালে? 2014 সালে। তো রাশিয়া আসার কারণে সদস্য সংখ্যা হয়েছিল 8, এই জন্য এর নাম হচ্ছিল G8। এবার রাশিয়াকে আবার বের করে দেওয়ার ফলে এর সদস্য সংখ্যা আবার দাঁড়িয়েছে 7, সো দ্যাট এই সংগঠনের নাম হচ্ছে G7 বা গ্রুপ অফ 7। এখান থেকে কি কি পড়বেন? পড়বেন হচ্ছে প্রতিষ্ঠিত হয় কত সালে, G7 এর সদস্য কারা এটা জানতে হবে। আপনাকে পরীক্ষায় জিজ্ঞেস করবে নিচের কোন দেশটি G7 এর সদস্য বা সদস্য নয়। বিশ্বের ধনী 7টি দেশ দেখেন তো, এরা কারো কেউ গরিব? যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইটালি, জাপান এন্ড কানাডা, সবাই ধনী রাষ্ট্র। নামের প্রথম অক্ষর দিয়ে ফরমেশন করে
কিছু ছন্দ তৈরি করে নিতে পারেন আপনি মনে রাখার সুবিধার্থে। তবে অনেকগুলো সংগঠন আছে, সবগুলোর সদস্য মুখস্থ করতে হবে না, তবে কয়েকটি মুখস্থ করতে হবে, তার মধ্যে এটি একটি। এর উদ্দেশ্য আসলে কি? G7 এর উদ্দেশ্য হচ্ছে সকল দেশের পারস্পরিক অর্থনৈতিক সহযোগিতা করা। মানে অর্থনৈতিক ক্ষেত্রে সদস্য দেশগুলোকে একে অপরে সাহায্য সহযোগিতা করাই হচ্ছে এর উদ্দেশ্য। পরেরটা হচ্ছে G77। এই ধনী দেশগুলো যখন G7 বা G8 করেছে, তখন যেই দেশগুলো উন্নয়নশীল দেশ বলি আমরা, অথবা অনুন্নত দেশ, উন্নয়নশীলই বলি, তো এই উন্নয়নশীল ৭৭টি দেশ নিয়ে শুরু হয়েছিল ১৯৬৪ সালে G77। দেখেন এটি আসলে আগে হয়েছে, এটি ৭৫ সালে হয়েছে, এটি ৬৪ সালে হয়েছে। ১৯৬৪ সালে পৃথিবীর উন্নয়নশীল দেশগুলো, বাংলাদেশ, ভারত, এরকম উন্নয়নশীল দেশগুলো মিলে ৭৭টি দেশ মিলে যে সংগঠনটি তৈরি করেছিল তার নাম হচ্ছে G77। তবে কালের বিবর্তনে এর সদস্য সংখ্যা বর্তমানে ১৩৪টি হলেও গ্রুপের নাম G77ই আছে। এইটার কোনো সদর দপ্তর নেই। এটা মূলত আমরা যেমন হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে বিভিন্ন গ্রুপ খুলি না, গ্রুপে চ্যাট হয়, একে অপরের সঙ্গে কথাবার্তা হয়, কনভারসেশন হয়, অনেকটা এরকম। এর কোনো হেডকোয়ার্টার বা সদর দপ্তর নেই। পরের সংগঠনটি হচ্ছে D8 বা ডেভেলপিং 8। এই ডেভেলপিং 8কে আপনি D8 নামেও পরীক্ষায় পেতে পারেন। বলবে নিচের কোনটি D8 এর সদস্য বা D8 এর সদস্য নয়, অথবা জিজ্ঞেস করবে D8 কত সালে গঠিত হয়, এর সদর দপ্তর কোথায়, এগুলো। দেখেন D8 মানে ডেভেলপিং 8, ১৯৯৭ সালে তুরস্কে এটি গঠিত হয় বা প্রতিষ্ঠিত হয়। এর সদর দপ্তরও তুরস্কেই অবস্থিত। সাধারণত কোনো সংগঠন যেখানে প্রতিষ্ঠিত হয় ওখানেই হেডকোয়ার্টার হয়ে থাকে, সাধারণত, সব ক্ষেত্রে না। তো D8 তার মধ্যে একটি। এবার D8 এর সদস্য কারা? ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, তুরস্ক, পাকিস্তান, মিশর, নাইজেরিয়া, বাংলাদেশ এবং ইরান। আমাদের বাংলাদেশ তাহলে D8 এর সদস্য। এইবার আমি ওই যে আগেরটাতে বললাম G8 এ বা G7 এ আপনি নামের, দেশের নামের প্রথম অক্ষর নিয়ে চাইলে নিজে কিছু শর্টকাট টেকনিক তৈরি করে ফেলতে পারেন। আমি যে টেকনিক দিব তার চেয়ে আপনি নিজে নিজে যে টেকনিক তৈরি করবেন সেটা আপনার বেশি মনে থাকবে। এটার একটা টেকনিক দিই আমি, খুব সহজে একটা টেকনিক আবিষ্কার করে দিই আপনাকে। দেখেন প্রত্যেকটা দেশের প্রথম অক্ষর নিয়ে আপনি একটি শর্টকাট বানান, প্রথম অক্ষর নিয়ে। এইগুলো নিলে কি হয় দেখেন, প্রথমে ই, তারপরে হচ্ছে মা, ইমা, তারপরে হচ্ছে তু, তারপরে পা, তারপরে মি, তারপরে না। এরপরে আমরা পাচ্ছি বা, তারপরে পাচ্ছি ই। এবার দেখেন তো কি হচ্ছে সেন্টেন্সটা, একটা ইমা তুপা মিনা বাই, এগুলো কিন্তু নাম তৈরি হয়েছে, আবার মানুষের নাম তৈরি হয়েছে। মনে করেন আপনি স্কুল, কলেজ, ইউনিভার্সিটি যেখান থেকেই হোক বাসায় চলে যাচ্ছেন, আপনার তিনজন ফ্রেন্ড আছে, একজনের নাম ইমা, একজনের নাম তুপা, আরেকজনের নাম মিনা। এই তিনজনকে আপনি বলছেন যে বাই, চলে যাওয়ার সময় আমরা অনেকে এখন বাই বলি, তাই না? তো এই তিনজনকে বাই বলছেন। এইবার আপনি যদি এটা মনে না রাখতে পারেন তাহলে এইগুলো ভাঙান, তাহলেই হবে। ই মানে ইন্দোনেশিয়া, মা মানে মালয়েশিয়া, তু মানে তুরস্ক, পা হচ্ছে পাকিস্তান, মি মিশর, না নাইজেরিয়া, বা বাংলাদেশ, ই হচ্ছে ইরান। হয়ে গেল। এভাবে তৈরি করে নেবেন নিজে নিজে, ঠিক আছে? আচ্ছা, D8 এর শীর্ষ সম্মেলন 2 বছর পর পর অনুষ্ঠিত হয়। পরেরটা হচ্ছে অ্যাপেক। অ্যাপেক এর পূর্ণরূপ হচ্ছে, আরেকটা কথা, প্রত্যেকটা সংগঠন, প্রত্যেকটা জোট, এদের সংক্ষিপ্ত নামের পূর্ণরূপ আপনাকে খুব ভালো করে মাথায় রাখতে হবে। অ্যাপেক এর পূর্ণরূপ হচ্ছে এশিয়া এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন। এশিয়া প্যাসিফিক, প্যাসিফিক মানে কি জানেন? আপনারা একটু বলেন তো প্যাসিফিক মানে কি, যারা এই মুহূর্তে আছেন ক্লাসে আমি আপনাকে জিজ্ঞেস করছি। এশিয়া মানে তো বুঝেন এশিয়া মহাদেশ, আর প্যাসিফিক মানেটা কি? প্যাসিফিক বলতে কি বোঝায় সেটা বলেন। তো এটা হচ্ছে এশিয়া এবং প্যাসিফিক অঞ্চলের অর্থনৈতিক সহযোগিতা সংগঠন অ্যাপেক। এটি প্রতিষ্ঠিত হয় ১৯৮৯ সালের ৬ নভেম্বর। অ্যাপেকের সদর দপ্তর খুবই ইম্পর্টেন্ট, সিঙ্গাপুরে অবস্থিত। সিঙ্গাপুরের রাজধানী হচ্ছে সিঙ্গাপুর সিটি। অ্যাপেক এর বর্তমান সদস্য ২১। এটি খুব বেশি না জানলেও চলবে, তবে এই তিনটা তথ্য বা বিশেষ করে এই দুটো তথ্য, পূর্ণরূপ আর
সদর দপ্তর কোথায়, এই দুটা ভালো করে জেনে রাখবেন। আর প্যাসিফিক মানে কি সেটা আপনার আমাকে কমেন্টে জানান। পরেরটা হচ্ছে অর্গানাইজেশন অফ দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ, বা সংক্ষেপে আমরা যাকে বলি ওপেক। একটু খেয়াল করি, ওপেক আর অ্যাপেক দুটি কিন্তু একই নয়। অ্যাপেক হচ্ছে এশিয়ান প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন, আর ওপেক হচ্ছে অর্গানাইজেশন অফ অর্গানাইজেশন অফ দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ। মানে পৃথিবীতে, খুব সহজে বোঝেন, পৃথিবীতে যে দেশগুলো অনেক তেল উৎপাদন করে, কি তেল? খাবার তেল, সয়াবিন, সরিষা, এগুলো না, জ্বালানি তেল, পেট্রোল, ডিজেল, অকটেন, এই যে জ্বালানি তেল যেগুলো আছে, এই জ্বালানি তেল উত্তোলনকারী ও বিক্রিকারী 12টি দেশের সংগঠনের নাম হচ্ছে ওপেক। খুবই ইম্পর্টেন্ট, ওপেক থেকে যে তথ্যগুলো আছে সব পড়বেন। ওপেক 1960 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। প্রতিষ্ঠাকালীন দেশ 5টি: ইরান, ইরাক, কুয়েত, সৌদি আরব এবং ভেনেজুয়েলা। এই 5টি দেশ মিলে ওপেক গঠন করেছিল 1960 সালে। বাগদাদে এটি গঠিত হয়েছিল, ইরাকের রাজধানী বাগদাদে। পরবর্তীতে এর সদস্য বর্তমানে এসে 12টিতে দাঁড়ায়। তবে এই সম্প্রতি ইরান ইউএসএ যে যুদ্ধ হলো তার প্রেক্ষিতে ইরান যখন সংযুক্ত আরব আমিরাতে হামলা করছিল, তখন সংযুক্ত আরব আমিরাত এখান থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছে। ওপেক এবং ওপেক প্লাস, ওপেক আর ওপেক প্লাস দুটি আলাদা জিনিস। ওপেক হচ্ছে যে এই 12 জন সদস্য, আর ওপেক প্লাস হচ্ছে ইউরোপিয়ান কিছু দেশ আছে তার মধ্যে অন্তর্ভুক্ত। তো এ হচ্ছে যে সংযুক্ত আরব আমিরাত, তারা ওপেক এবং ওপেক প্লাস দুই জায়গা থেকে নিজেদের প্রত্যাহার করেছে। এটা হচ্ছে সাম্প্রতিক তথ্য। আর ওপেক ভুক্ত আরব এশীয় দেশ হচ্ছে ইরান। আর এটা হচ্ছে ওপেকের ওয়েবসাইট থেকে নেওয়া একটা স্ক্রিনশট। এখানে দেয়া আছে ওপেকের সদস্য কারা কারা, ওপেকের যে 12 জন সদস্য তারা কারা, এই স্ক্রিনশটটা দেয়া আছে। একটা কথা বলি, আমি আজকে এই ক্লাসে বলছি যে ওপেকের সদস্য 12, এটা যে কোনো সময় চেঞ্জ হয়ে 11 হতে পারে, 13 হতে পারে, 14 হতে পারে। সো এই যে সংগঠন, জোট বা সংস্থা বিষয়ক সদস্য কত, কত সালে প্রতিষ্ঠিত হয়েছে, এইটা চেঞ্জ হবে না। পৃথিবী কিয়ামত হয়ে গেল, ওপেক 1960 সালেই প্রতিষ্ঠিত হয়েছে, এটাই ঠিক, এটা চেঞ্জ হবে না। কিন্তু ওপেকের সদর দপ্তর চেঞ্জ হতে পারে কোনো কারণে। ওপেকের সদর দপ্তর এই যে অস্ট্রিয়ার ভিয়েনা থেকে অন্য কোনো দেশে চলে যেতে পারে, তাই না? যেতেই পারে। সদস্য সংখ্যা কমতেও পারে, বাড়তেও পারে। সো যখন আপনি এই সংগঠনগুলো পড়ছেন, তখন আমি এখন বর্তমানে আমি যখন যে মুহূর্তে ক্লাস নিচ্ছি ওই সময়ের সাম্প্রতিক তথ্যটা আপনাকে দিচ্ছি। ওই সময়ের সদর দপ্তর কোথায়, ওই সময়ের সদস্য সংখ্যা কত, এটা বলছি। কিন্তু আপনি যেটা করবেন, এই ক্লাসটা যখন দেখবেন, পরেও যদি আবার দেখেন, পরীক্ষার আগে যখন পরীক্ষা দিতে যাচ্ছেন, কয়েকটা অর্গানাইজেশনের সদস্য কত তাদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখবেন। এটা কিন্তু ওপেকের অফিসিয়াল ওয়েবসাইটের একটা ছবি। এখানে আপনি গিয়ে দেখবেন যে এর মেম্বার কয়টি। ঠিক এভাবে ব্রিক্সের সদস্য কয়জন, তারপরে আইডিবি, এনডিবি, এগুলোর সদস্য কয়জন, যেগুলো চেঞ্জেবল, এগুলো আপনাকে আপডেটটা জেনে রাখতে হবে সব সময়। আচ্ছা, প্যাসিফিক মানে শান্তিপ্রিয়, বাপ মা নাই তুমি সব, টেকনিক। হ্যাঁ, এটা তো সেই মালধাত্তার আমল থেকে চলে আসা টেকনিক, আপনার সমস্যা নেই, যেটা ইচ্ছা মনে রাখতে পারেন। পরীক্ষায় পারা বলে কথা। আর শিমুল আহমেদ বলেছে শান্তিপ্রিয়। এখন শান্তিপ্রিয় বলতে আপনি ওই যে প্যাসিফিক যেটা বলেছিলাম সেটার নাম বলছেন নাকি, আমাকে একটু ক্লিয়ার করেন। শান্তিপ্রিয় বলতে কি বুঝিয়েছেন? যাক, একজন তাও বলেছেন, অন্য অন্য কেউ বলেনই নাই যে প্যাসিফিক মানে কি। আমি মাঝে মাঝে একটু অবাক হই, আমি আসলে এটা কি যারা এমন ক্লাস, কাদের ক্লাস নিচ্ছি, যারা জব প্রার্থী, চাকরি পেতে চায় তাদের ক্লাস নিচ্ছি, নাকি জেএসসি পিএসসির প্রস্তুতি নিচ্ছে তাদের ক্লাস নিচ্ছি? মাঝে মাঝে আমি কিন্তু কনফিউজড হই। তো আপনি চাকরি পেতে চান, আপনি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন, কিন্তু টিচার কিছু জিজ্ঞেস করলে আনসার করেন না, আনসার করতে পারেন না, এটা খুবই খারাপ। হ্যাঁ, এটা ভালো কিছু নয়। প্যাসিফিক মানে সুনির্দিষ্ট, তামান্না আখন্দ বলেছেন সুনির্দিষ্ট। আচ্ছা, বলতে থাকেন, সঠিকটা কি আমি বলে দেবো একটা পর্যায়ে, আপনারা বলতে থাকেন। যার মাথায় যা আসছে, এখানে ভুল সঠিকের কিছু নাই, ঠিক আছে? লজ্জা পাওয়ার, হেজিটেট ফিল করার কিছু নাই। আপনি যদি ক্লাসে মনোযোগ দিয়ে পার্টিসিপেট না করেন,
তাহলে আমার শুধু বকাই হবে আর আপনার শুধু সময় নষ্ট করে শোনাই হবে। ক্লাসে মনোযোগ দিয়ে পার্টিসিপেট করেন, টিচার যা বলছেন সেটা ফলো করেন। আপনি যদি এরকম হয় যে ক্লাসও করছেন, খাওয়া দাওয়া করছেন, ক্লাসও করছেন, অন্য কিছু গল্প সল্পও করছেন, ক্লাসটা অন আছে গল্পও করছেন বা অন্য কাজ করছেন, তাহলে আমি বলবো যে এই ক্লাসটা অফ করে দিয়ে আপনি ওটাই করেন বরং মনোযোগ দিয়ে। যে কোনো একটা মনোযোগ দিয়ে করলে ওই কাজটা ভালো হবে, ঠিক আছে? সো আমি যারা আছেন ক্লাসে আমি চাই আপনারা খুব অ্যাক্টিভ থাকেন, মনোযোগ দিয়ে শোনেন, যেন আমার এই কথা বলা এবং আপনার শোনা কোনোটাই অযথা না হয়, বৃথা না হয়, কাজে যেন লাগে, ঠিক আছে? তো আশা করি বোঝাতে পেরেছি ক্লাসে অ্যাটেনশন দেওয়ার, অ্যাক্টিভলি পার্টিসিপেট করার গুরুত্বটা এখন না বুঝলেও চাকরির পরীক্ষা যখন ফাইনালি দিতে শুরু করবেন তখন বুঝবেন। আচ্ছা, তাহলে আমরা ওপেক শেষ করলাম। এবার একটু খুবই ইম্পর্টেন্ট একটা টপিকে যাব, অর্গানাইজেশন, সেটা হচ্ছে ইইউ বা ইউরোপিয়ান ইউনিয়ন। ইউরোপিয়ান ইউনিয়ন, আচ্ছা প্যাসিফিক মানে আরেকজন উৎস বলেছেন যে বিরোধ মুক্ত, প্যাসিফিক মানে জানি না স্যার। ওকে, সমস্যা নেই, আমি জানিয়ে দিব, আপনারা জানা বলতে থাকেন, আমি বলে দেব সঠিকটা। আচ্ছা, ইউরোপিয়ান ইউনিয়ন যাকে সংক্ষেপে ইইউ বলা হয়, এটা খুব ইম্পর্টেন্ট, মনোযোগ দিয়ে শোনেন। ইইউ পৃথিবীর সবচেয়ে বৃহৎ বা বড় বাণিজ্যিক জোট। এটা একই সাথে বাণিজ্যিক, রাজনৈতিক, অর্থনৈতিক জোট। পরীক্ষা যদি আসে ইউরোপিয়ান ইউনিয়ন বা ইইউ কি ধরনের জোট, সামরিক, রাজনৈতিক, বাণিজ্যিক, অর্থনৈতিক, এভাবে আসবে, তাহলে দিবেন আপনি বাণিজ্যিক। যদি বাণিজ্যিক না থাকে অপশনে দিবেন অর্থনৈতিক, যদি অর্থনৈতিক না থাকে দিবেন রাজনৈতিক, ঠিক আছে? যদি না থাকে ফার্স্ট বাণিজ্যিক, আর বাণিজ্যের সঙ্গে অর্থের একটা সম্পর্ক আছে, সো দ্যাট এটা অর্থনৈতিক। আর ইউরোপের পুরো ভূ রাজনীতির বড় একটা অংশ নিয়ন্ত্রিত হয় এই ইইউ এর মাধ্যমে, সো এটা একটাই রাজনৈতিক সংগঠন বটে। আচ্ছা, কেয়া খান বলেছেন যে প্রশান্ত মহাসাগরীয়। আচ্ছা, বলতে থাকেন, আমি বলে দিব। আচ্ছা, 1957 সালে স্বাক্ষরিত রোম চুক্তির মাধ্যমে এই ইউরোপিয়ান ইকোনমিক কমিটি নামে একটি কমিটি গঠিত হয়েছিল। ইইউ এর প্রতিষ্ঠার পটভূমি থেকে ইচ এন্ড এভরিথিং পড়াচ্ছি। আমি গ্যারান্টি দিয়ে বলছি, ইইউ থেকে আমি স্লাইডে আপনাদের জন্য যে তথ্যগুলো নিয়েছি এবং আমি যা বলবো, আপনি কোনো বইয়ে, বাংলাদেশে প্রচলিত সাধারণ জ্ঞানের কোনো বইয়ে এই তথ্যগুলো একসাথে পাবেন না। সো খেয়াল করি। আচ্ছা, তাহলে এটা সবচেয়ে বড় বাণিজ্যিক জোট। এটা 1997 সালে, এটা একদিনে কিন্তু তৈরি হয়ে যায়নি। 1997 সালে রোমে একটা কমিটি গঠিত হলো রোম চুক্তির মাধ্যমে, তার নাম হচ্ছে ইউরোপিয়ান ইকোনমিক কমিটি বা ইইসি। এরপরে ইইসি 1992 সালে ম্যাস্ট্রিক্ট চুক্তির মাধ্যমে ইইউ এ পরিণত হলো। 1992 সালে এই ইইসি কনভার্ট হয়ে ম্যাস্ট্রিক্ট নামক আরেকটি চুক্তির মাধ্যমে ইইউ বা ইউরোপীয় ইউনিয়ন প্রতিষ্ঠিত হলো। 1999 সালে ইউরোপিয়ান ইউনিয়নের একক মুদ্রা ইউরো প্রবর্তিত হয়। আর 1985 সালে সেনজেন চুক্তির মাধ্যমে ইইউভুক্ত দেশের নাগরিকরা পাসপোর্ট ছাড়াই এক দেশ থেকে অন্য দেশে যাওয়ার সুবিধা লাভ করে। সেনজেন চুক্তিটা খুবই গুরুত্বপূর্ণ। এখন ইইউ এর প্রতিষ্ঠার ধাপগুলো আমি ছক আকারে আপনাকে দিয়েছি। দেখেন, রোম চুক্তি হয়েছিল কত সালে? 57 সালে। এর মাধ্যমে ইউরোপিয়ান ইকোনমিক কমিটি গঠিত হয়েছিল। এরপরে সেনজেন চুক্তি, এটি হয়েছিল 1985 সালে। এর মাধ্যমে ইউরোপীয় মানে ইইউভুক্ত দেশগুলো, সেনজেনভুক্ত দেশগুলো পাসপোর্ট ভিসা ছাড়াই এক দেশ থেকে অন্য দেশে যেতে পারে। এরপরে ম্যাস্ট্রিক্ট চুক্তি, যার মাধ্যমে ইউরোপিয়ান ইউনিয়ন এই নামটা প্রতিষ্ঠিত হয়। লিসবন চুক্তি, এর মাধ্যমে ইউরোপিয়ান ইউনিয়ন সংস্কার করা হয়। আর ব্রেক্সিট সর্বশেষ 2020 সালে হয়। ব্রেক্সিট মানে ব্রিটেন এক্সিট, এটাকে সংক্ষেপে বলা হয় ব্রেক্সিট। এর মাধ্যমে ইইউ থেকে ব্রিটেন বা ইংল্যান্ড বা যুক্তরাজ্য বের হয়ে যায়, ঠিক আছে? এবার সেনজেন চুক্তিটা, এদের যত আছে এরা মূলত সারা ইউরোপ বা ইইউ এর যে 27টি দেশ আছে তারা মূলত একটি দেশের মতো, কারণ ইইউ এর 21টি দেশের মুদ্রা একই, তার নাম হচ্ছে ইউরো, যেটা 1999 সালে চালু হয়েছিল। তো ইউরো এদের একক মুদ্রা। সেনজেন চুক্তি এমন একটি চুক্তি যার মাধ্যমে আপনি যেমন ঢাকা থেকে রাজশাহী, ঢাকা থেকে চট্টগ্রাম, রাজশাহী থেকে সিলেট, সিলেট থেকে বরিশাল যাওয়ার সময় আপনার যেমন কোনো পাসপোর্ট লাগে না, কোনো ভিসা লাগে না, ঠিক একইভাবে যারা সেনজেন চুক্তিতে স্বাক্ষর করেছে, সেনজেন জোনের অন্তর্ভুক্ত, তারা
ভিসা ছাড়াই, মানে জার্মানি থেকে ভিসা ছাড়াই সুইডেনে যাওয়া যায়, সুইডেন থেকে ভিসা ছাড়াই অস্ট্রিয়া যাওয়া যায়, মানে যারা এই সেনজেন চুক্তি স্বাক্ষর করেছে এক দেশ থেকে আরেক দেশে, যেমন আমরা এক জেলা থেকে আরেক জেলায় যাই, তারা ওইভাবে যাওয়া আসা করতে পারে। এরপরে দেখি আমার কাছে ইউ এর কি তথ্য আপনার জন্য আছে। ইইউ এর প্রশাসনিক কাঠামো খুবই ইম্পর্টেন্ট। ইইউ আমি বলেছি ইইউ যেন ইউরোপিয়ান ইউনিয়নের 27টি দেশের একটি রাষ্ট্র। এর প্রশাসনিক কাঠামোর সর্বোচ্চ পর্যায়ের নাম হচ্ছে ইউরোপিয়ান কাউন্সিল। ইইউ কিভাবে পরিচালিত হয়, এর অর্গানগুলো কেমন সেটাই এবার দেখাচ্ছি। ইউরোপিয়ান ইউনিয়ন প্রতি মানে চালায় যে কমিটিটা, তার নাম হচ্ছে ইউরোপিয়ান কাউন্সিল। এই ইউরোপিয়ান কাউন্সিলের সদস্য কারা? যারা ইইউ সদস্যভুক্ত দেশ, তাদের সরকার প্রধানরা এর সদস্য। এটি এর সর্বোচ্চ সংস্থা, এর সদর দপ্তর বেলজিয়ামের ব্রাসেলসে। মনে রাখবেন ইউরোপিয়ান ইউনিয়নের এই প্রশাসনের যেই সেক্টরগুলা, এটার সদর দপ্তর কোনটার সদর দপ্তর কোথায়, এটা আপনাকে মনে রাখতেই হবে, ঠিক আছে। ইউরোপিয়ান কমিশন, ইউরোপিয়ান কমিশন ইউরোপিয়ান ইউনিয়নের জন্য আইন তৈরি করে, এর সদর দপ্তর বেলজিয়ামের ব্রাসেলসে। ইউরোপিয়ান পার্লামেন্ট, এটি আইন তৈরিতে সকল ধরনের সাহায্য সহযোগিতা করে। এই পার্লামেন্ট অবস্থিত লুক্সেমবার্গে, ঠিক আছে। আর এই ইউরোপিয়ান পার্লামেন্টের সদস্য 720 জন, এটা না পড়লেও চলবে, এই দুইটা অবশ্যই পড়বেন। এরপরে ইউরোপিয়ান কোর্ট অফ জাস্টিস, ইউরোপিয়ান কোর্ট অফ জাস্টিস, এটা এই সংস্থাটি আইন প্রয়োগ করে। ওই যে আইন তৈরি করলো ওই সংস্থাগুলো, এই আইনটি প্রয়োগ করে ইউরোপিয়ান কোর্ট অফ জাস্টিস। এর সদর দপ্তরও লুক্সেমবার্গে অবস্থিত, ঠিক আছে, লুক্সেমবার্গ। আচ্ছা, পরেরটা হচ্ছে ইউরোপিয়ান কোর্ট অফ অডিটরস, এটা বাজেট তৈরি করে। ইউরোপিয়ান কোর্ট দুটো পাচ্ছি, কোর্ট অফ জাস্টিস এটা আইন প্রয়োগ করে, বা একেবারে এটা হচ্ছে যে মানে বিচার বিভাগ। আর এটা হচ্ছে কোর্ট অফ অডিটরস, এটা কোর্ট নাম থাকলেও এটা বিচার করে না, মূলত এটা বাজেট তৈরি করে। এর সদর দপ্তরও লুক্সেমবার্গে অবস্থিত। এবং ফাইনালি ইউরোপিয়ান ইউনিয়নের ফিনান্সিয়াল দিকগুলো দেখভাল করে ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংক। ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংকের সদর দপ্তর হচ্ছে জার্মানির ফ্রাঙ্কফুর্টে অবস্থিত। পরীক্ষা জিজ্ঞেস করবে, খুব বেশি আসে, এটা খুবই বেশি আসে, যে ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংক বা ইউরোপিয়ান ইউনিয়নের কেন্দ্রীয় ব্যাংক কোথায় অবস্থিত। মনে রাখবেন জার্মানির ফ্রাঙ্কফুর্টে। আচ্ছা, এবার প্যাসিফিক মানে বলে দিই, আপনারা অনেকেই চেষ্টা করেছেন, যারা চেষ্টা করেছেন অনেক ধন্যবাদ। আর একজনের উত্তর সঠিক হয়েছে। প্যাসিফিক মানে প্রশান্ত মহাসাগর। প্রশান্ত মহাসাগর নাম শুনেছেন কখনো? পৃথিবীর সবচেয়ে বড় যে মহাসাগর প্রশান্ত, বাংলা আমরা যাকে বলি, ওইটারই ইংরেজি নাম প্যাসিফিক। শুধু আমরা বাঙালিরাই ওটাকে প্রশান্ত মহাসাগর বলে থাকি, পৃথিবীর আর কোনো মানুষ এটাকে প্রশান্ত মহাসাগর বলে না, বলে প্যাসিফিক ওশান, ঠিক আছে, প্রশান্ত মহাসাগর। তার মানে ওইটা ছিল এশিয়া প্যাসিফিক, মানে এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের একটি অর্থনৈতিক সংগঠন। আচ্ছা, কেয়া সঠিক উত্তর দিয়েছেন। আচ্ছা, এরপরে আমরা দেখি ইউরো, ইউরোপিয়ান ইউনিয়নের একক মুদ্রা। মুদ্রা মানে বুঝেন তো, টাকা আমরা যাকে বলি। বাংলাদেশের ঢাকা রাজশাহী সহ বাংলাদেশের প্রত্যেকটা আনাচে কানাচে আমাদের কারেন্সির নাম কি? মুদ্রা। এবার ইউরোপিয়ান ইউনিয়ন, আবারও বলছি যে যেন 27টি দেশ মিলে একটি দেশ তৈরি করেছে। ভিসা পাসপোর্ট ছাড়া এক দেশ থেকে অন্য দেশে যেমন যাওয়া যায়, ঠিক তেমনি ওর পকেটে, জার্মানিতে যার পকেটে ইউরো আছে, সে চাইলেই সুইডেন, তারপরে হচ্ছে অস্ট্রিয়া বা আরও যে দেশগুলো আছে সেই দেশগুলোতে ওই একই টাকা খরচ করতে পারে, একই দেশের মধ্যে যেমন। তার মানে ইউরো হচ্ছে তাদের মুদ্রা। এই ইউরো মুদ্রা চালু হয়েছিল 1999 সালের 1 জানুয়ারিতে। আর এই মুদ্রার জনক হচ্ছেন রবার্ট মুন্ডেল। রবার্ট মুন্ডেল আপনাকে পরীক্ষায় এখান থেকে জিজ্ঞেস করবেই, এই তিনটা তথ্য পরীক্ষাতে আসবেই। 1, 2, 3। প্রথম দেখেন, আপনি জব সলিউশন খুলে দেখেন কতবার এসছে যে ইউরো মুদ্রা কখন চালু হয়, ইউরো কখন চালু হয়? 1999 সালের 1 জানুয়ারি। ইউরোর জনককে? রবার্ট মন্ডেল। আর ইউরো ব্যবহার করে কয়টি দেশ? এটি এখন এই মুহূর্তে 21টি, তবে এটি চেঞ্জ হতে পারে। পরিবর্তনশীল তথ্য এটা, হ্যাঁ, পরিবর্তনশীল।
আজকে 21টি আছে, কালকে এটা 22টিও হয়ে যেতে পারে যদি আরেকটা দেশ নতুন করে এটা নিয়ে নেয়। তো ইউ এর সদস্য কিন্তু 27টি বর্তমানে, কিন্তু ইউরো ব্যবহার করে 21টি দেশ। তার মানে ইউরোপিয়ান ইউনিয়নের সকল দেশ ইউরো মুদ্রা এখনো গ্রহণ করেনি। আচ্ছা, এই ইউরো সর্বশেষ এ পর্যন্ত সর্বশেষ গ্রহণ করেছে 2026-এর 1 জানুয়ারি থেকে বুলগেরিয়া, আর ইংল্যান্ড, ডেনমার্ক আর সুইডেন এরা কখনোই ইউরো গ্রহণ করবে না। এর মধ্যে ইংল্যান্ড বর্তমানে ইউরোপিয়ান ইউনিয়নে নেই, ব্রেক্সিটের মাধ্যমে 2020 সালে তারা চলে গেছে। ডেনমার্ক আর সুইডেন যদিও ইউরোপিয়ান ইউনিয়নে আছে, কিন্তু তারা বলে দিয়েছে যে আমরা নিজেদের আগের যে মুদ্রা সেটাই ইউজ করবো, আমরা ইউরো নিব না। আচ্ছা, প্যাসিফিক মানে যারা ভুল লিখেছিলেন তারা অন্তত এবার সঠিকটা লেখেন, একটু অভ্যাসটা হোক, মনে থাকুক, লেখেন তো। প্যাসিফিক মানে প্রশান্ত মহাসাগর, লেখেন, লিখে কমেন্টে বলেন, মনে থাকবে। আচ্ছা, এরপরে যাই G20। G20 বিশ্বের ধনী আরো বিশ্বের 20টি ধনী দেশের সংগঠন, অর্থনৈতিক সংগঠন, সেটা হচ্ছে G20। এতক্ষণ আমরা কিন্তু বিশ্বের অর্থনৈতিক সংগঠনগুলোই পড়ছি। G20 এর সংগঠনের নাম হচ্ছে গ্রুপ অফ 20। এটা 1999 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। সমষ্টিগতভাবে এই মানে এরা আসলে কতগুলো মানে ইকোনমিক কি পরিমাণ অংশ তারা হোল্ড করে, এটাই আসলে এখানে বলা হচ্ছে। তো G20 এখান থেকে কত সালে তৈরি হয়েছিল, আর G20-র মানে কি, আবার G20 সদস্য দেশগুলো কারা কারা, এখানে পতাকার ছবি দেওয়া আছে। আপনারা পতাকার ছবি দেখে যদি দেশগুলোর নাম জানতে পারেন তাহলে খুবই ভালো, অথবা বইয়ে দেওয়া থাকবে, আপনারা গুগল করলেও পাবেন, আমি সবকিছু রাখিনি। যেমন দেখেন এখানে ব্রাজিল, তারপরে হচ্ছে তুরস্ক, তারপরে এটা হচ্ছে চায়না, তারপরে ইউএসএ, এইভাবে রাশিয়া, জার্মানি, এরকম বিশ্বের যে সাউথ আফ্রিকা আছে, ইন্ডিয়া আছে, এরকম বিশ্বের উন্নত 20টি দেশের সংগঠন হচ্ছে G20। এরপরে আমরা যাই ব্রিক্স। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন মানে অর্থনৈতিক সংগঠন, একটা থেকে যদি প্রশ্ন আসে পরীক্ষায় তাহলে সেটি আসবে ব্রিক্স থেকে। ঠিক আছে, ধরেন পরীক্ষায় প্রশ্ন এসছে একটা, আমি গুরুত্ব বোঝাচ্ছি, একটা আসছে, এতক্ষণ যা পড়ালাম তার মধ্যে একটা প্রশ্ন আসলে হয় ইউ থেকে আসবে অথবা ব্রিক্স থেকে আসবে। এরপরে যদি আরো প্রশ্ন হয় তাহলে হয়তো অন্যগুলো থেকে থাকবে। অন্যগুলো গুরুত্বপূর্ণ না সেটা কিন্তু বলছি না, আমি গুরুত্বের আধিক্য বোঝাচ্ছি। আচ্ছা, ব্রিক্স। ব্রিক্স হচ্ছে 2000 ব্রিক্সের পূর্ণরূপটা কি সেটা আগে একটু জানি। এই যে ব্রিক্স, এটি মূলত তার সদস্য 5টি দেশের নামের প্রথম অক্ষর নিয়ে গঠিত। এখানে বি মানে হচ্ছে ব্রাজিল, আর মানে রাশিয়া, আই মানে ইন্ডিয়া, সি মানে চায়না, এন্ড এস মানে সাউথ আফ্রিকা। এই সদস্য প্রতিষ্ঠাতা 5টি দেশের সদস্যদের প্রথম অক্ষর নিয়ে, নামের প্রথম অক্ষর নিয়ে গঠিত হয়েছে ব্রিক্স। ব্রিক্সের হিস্ট্রিটা আমি এটা ডিরেক্ট তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই ছবিটা নিয়েছি। ঠিক আছে, তো এইটা ব্রিক্সের প্রতিষ্ঠার হিস্ট্রি। দেখেন 2006 সাল, 2006 সালে এর নাম ছিল ব্রিক, BRIC। 2006 সালে এর নাম ছিল ব্রিক। 2006 সালে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অনেক সাইড বৈঠক হয় জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের পাশাপাশি। তো সাইড বৈঠকে ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া এবং চায়না তাদের পররাষ্ট্রমন্ত্রীরা এক জায়গায় একটি মিটিংয়ে বসে একটি নতুন সংগঠন, অর্থনৈতিক সংগঠন তৈরি করার প্রস্তাব করলো। এরপরে 2009 সালে ব্রিক, এখনো কিন্তু ব্রিক্স এস যুক্ত হয়নি, এস যুক্ত এখনো হয়নি। এবার 2009 সালে এই দেশের, এই কয়টি দেশের, 4টি দেশের, ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, এই 4টি দেশের রাষ্ট্রপ্রধানগণ মিলিত হয় এবং আনুষ্ঠানিকভাবে ব্রিক জন্মলাভ করে। এরপরে 2011 সাল, এবার এই যে এস যুক্ত হয়েছে 2011 সাল। সাউথ আফ্রিকা 2011 সালে এই সংগঠনের সঙ্গে যুক্ত হলে এর নাম পরিবর্তন হয়ে ব্রিকের সঙ্গে এস যুক্ত হয়ে আসে BRICS, ব্রিক্স। তাহলে দেখেন তো, আপনাকে যদি পরীক্ষা জিজ্ঞেস করে ব্রিক্স কত সালে প্রতিষ্ঠিত হয় আর ব্রিক কত সালে প্রতিষ্ঠিত হয়, যদি সূক্ষ্ম এই পার্থক্যটা যদি বুঝতে পারে তাহলে সঠিক অ্যান্সার করতে পারবেন। ব্রিক প্রতিষ্ঠিত হয় 2009 সালে আর ব্রিক্স এর নাম হয়
সালে যখন সাউথ আফ্রিকা যুক্ত হয়। এরপরে 2024 সালে আরো 5টি নতুন রাষ্ট্র এর সঙ্গে যুক্ত হয়, কিন্তু নামের আর চেঞ্জ করা হয়নি। আর 2025 সালে আরো 10টি রাষ্ট্র এদের পার্টনার হয়, সদস্য না পার্টনার হয়। এবার সদস্য রাষ্ট্র কারা সেগুলো দেখব। এইটাও ব্রিক্স এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে নেওয়া একটি ছবি, যেখানে আমরা দেখতে পাচ্ছি সদস্য, এরা হচ্ছে সদস্য রাষ্ট্র, ব্রিক্স এর সদস্য রাষ্ট্রের পতাকা। আর এরা হচ্ছে পার্টনার, এরা হচ্ছে ওই যে 10টা পার্টনার 2000 কত সালে যেন যুক্ত হলো, 2025 সালে 10টা পার্টনার যুক্ত হলো, সেই পার্টনার হচ্ছে এরা। সদস্য কারা তাহলে? ব্রাজিল, চায়না, ইজিপ্ট মানে মিশর, ইথিওপিয়া, ইন্ডিয়া, ইন্দোনেশিয়া, ইরান। আমরা একটু মার্কিং করি ব্রিক্স এর সদস্য কয়টি। 1 ব্রাজিল, 2 চায়না, 3 এটা হচ্ছে মানে কি বলে যে লেটার অনুযায়ী যুক্ত হয়েছে। তারপর হচ্ছে 4 ইথিওপিয়া, 5 ইন্ডিয়া, 6 ইন্দোনেশিয়া, 7 ইরান, 8 রাশিয়া, 9 হচ্ছে সৌদি আরাবিয়া এবং 10 হচ্ছে সাউথ আফ্রিকা, আর সর্বশেষ 11 নম্বর হচ্ছে ইউএই মানে সংযুক্ত আরব আমিরাত, ইউনাইটেড আরব আমিরাটস। এই হচ্ছে ব্রিক্সের 11 জন সদস্য। তাহলে এই মুহূর্তে আমি যখন আপনাকে ক্লাসটা ডেলিভারি দিচ্ছি, উপস্থাপন করছি, তখন ব্রিক্সের সদস্য সংখ্যা 11টি। এটা চেঞ্জ হতে পারে, সো যখনই পড়বেন অবশ্যই এটা মানে আপডেট তথ্যটা আপনাকে পড়তে হবে। আর এরা হচ্ছে পার্টনার, পার্টনার কে কে এটা পরীক্ষা আসবে না, তবে সদস্যদের আপনাকে মনে রাখতে হবে যে এরা ব্রিক্সের সদস্য। এবার ব্রিক্স দের নিজের একটা ব্যাংক আছে। ব্রিক্স মূলত কি একটা অর্থনৈতিক সংগঠন, তাদের নিজস্ব একটা ব্যাংক আছে। এ পর্যন্ত আমরা যতগুলো অর্থনৈতিক সংগঠন পড়লাম তার মধ্যে 2টি সংগঠন পেলাম যাদের নিজস্ব ব্যাংক আছে। কি কি বলেন তো? একটা হচ্ছে ব্রিক্স, আরেকটা কি পড়েছি যাদের নিজেদের ব্যাংক আছে, সেটি কি বলেন তো? দেখেন ব্রিক্স এর ব্যাংকের নাম হচ্ছে এনডিবি বা নিউ ডেভেলপমেন্ট ব্যাংক। এটাকে ব্রিক্স ব্যাংকও বলা হয়। এটা প্রতিষ্ঠিত হয়েছিল 2015 সালে। এর সদর দপ্তর সাংহাই, চীনের সাংহাইয়ে অবস্থিত। এর সদস্য 11টি দেশ, আর বাংলাদেশ এই ব্রিক্সের সদস্য হয়, কি বলে এনডিবি সদস্য হয় 2021 সালে। একটু মনোযোগ দিই, ব্যাপার হচ্ছে আমরা দেখেছি ব্রিক্সের সদস্য 11, আবার ব্রিক্স ব্যাংকের সদস্য 11। তো বাংলাদেশ ব্রিক্সের সদস্য এরকম পড়েছে ওইখানে? না, বাংলাদেশ কিন্তু ব্রিক্সের সদস্য না, কিন্তু বাংলাদেশ ব্রিক্স ব্যাংকের সদস্য, এনডিবির সদস্য 2021 সালে হয়েছে। আরেকটা কথা, আমি কি কখনো বলেছি আপনাকে যে ব্রিক্সের সদর দপ্তর কোথায়? না, কারণ ব্রিক্সের কোনো সদর দপ্তর নেই, কিন্তু ব্রিক্সের যে ব্যাংক আছে সেইটার সদর দপ্তর হচ্ছে চীনের সাংহাই। সো এবার পরীক্ষা যদি আপনাকে জিজ্ঞেস করে ব্রিক্স ব্যাংকের সদর দপ্তর কোথায়, এনডিবি বা নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের সদর দপ্তর কোথায়, আপনি নিশ্চিন্তে চোখ বন্ধ করে অ্যান্সার দেবেন চীনের সাংহাইতে অবস্থিত। এইবার কখনো কখনো এরকম প্রশ্ন আসতে দেখা যায় যে ব্রিক্সের সদর দপ্তর কোথায়। ব্রিক্সের তো অ্যাকচুয়ালি সদর দপ্তর নেই বলেই আমরা জানলাম, কিন্তু যদি কখনো এরকম প্রশ্ন দিয়ে থাকে, প্রশ্ন এসে থাকে যে ব্রিক্স কি বলে ব্রিক্সের সদর দপ্তর কোথায়, আর অপশনে যদি চীন সাংহাই হয়, তাহলে অ্যান্সার চীনের সাংহাইটা করবেন। এরকম যদি অপশন থাকে কোনোটিই নয়, তাহলে অ্যান্সার কোনোটিই নয় করবেন। আশা করি বুঝাতে পেরেছি। ব্রিক্সের কোনো সদর দপ্তর নেই, সো পরীক্ষা যদি প্রশ্ন আসে ব্রিক্সের সদর দপ্তর কোথায়, আর অপশন যদি থাকে সাংহাই এবং কোনোটিই নয়, এরকম যদি দুটি অপশন থাকে তাহলে কোনোটিই নয় এটি অ্যান্সার করবেন। আর যদি কোনোটিই নয়, আছে সাংহাই, জেনেভা, প্যারিস, সুইডেন, তাহলে অ্যান্সার করবেন সাংহাই। এরপরে আমরা দেখব এডিবি, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। এডিবি থেকে বাংলাদেশ কিন্তু বেশ ভালো পরিমাণে ঋণ টিন নেয়। এডিবি প্রতিষ্ঠিত হয়েছিল 1966 সালে। এডিবির সদর দপ্তর কোথায় পরীক্ষায় খুবই আসে? ফিলিপাইনের ম্যানিলায়। এডিবি এর বর্তমান সদস্য হচ্ছে 68। এশিয়া উন্নয়ন ব্যাংকে প্রেসিডেন্ট নির্বাচিত হন সাধারণত, বা এশিয়া উন্নয়ন ব্যাংক মানেই কিন্তু এডিবি। এই এডিবি প্রেসিডেন্ট হন সাধারণত জাপান থেকে। এডিবি এশিয়ায় খুবই প্রভাবশালী একটা ব্যাংক। বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন ব্যাংক, বিভিন্ন দেশ এর কাছ থেকে ঋণ টিন কিন্তু নিয়ে থাকে। আচ্ছা, এরপরে আমরা দেখি
আমরা এতক্ষণ অর্থনৈতিক সংগঠনগুলো পড়লাম, এবার বিশ্বের কিছু রাজনৈতিক সংগঠন নিয়ে পড়ব, যার মধ্যে প্রথমেই আছে আরব লীগ। বিশ্বের যতগুলো ব্যর্থ সংগঠন আছে, যতগুলো সংগঠন প্রতিষ্ঠার উদ্দেশ্য পূরণ করতে পারেনি, তার মধ্যে একটি হচ্ছে আরব লীগ। আরব লীগ তৈরি হয়েছিল আরব রাষ্ট্রগুলোর স্বার্থ সংরক্ষণের জন্য। আরব রাষ্ট্র বলতে কি বোঝায়? যারা আরবি ভাষায় কথা বলে, যে দেশের মেজরিটি পার্সেন্ট অফ দ্য পিপুল আর আরবি ভাষায় কথা বলে, তাকে বলা হয় আরব রাষ্ট্র। যেমন সৌদি আরব, যেমন ইরাক, যেমন সিরিয়া, যেমন কাতার, যেমন কুয়েত, এরা আরবি ভাষায় কথা বলে। মিশর আরবি ভাষায় কথা বলে, লিবিয়া আরবি ভাষায় কথা বলে, মরক্কো, তিউনিসিয়া, এগুলো আরবি ভাষায় কথা বলে। এই জন্যে এই দেশগুলোকে বলা হয় আরব রাষ্ট্র। তো নিজেদের স্বার্থ সংরক্ষণের জন্য আরব রাষ্ট্রগুলো 1944 সালে আলেকজান্দ্রিয়ায় একটি বৈঠক করে। তারই ভিত্তিতে 1945 সালের 22 মার্চ আরব লীগ নামক একটি সংগঠন প্রতিষ্ঠিত হয়। এটা তারিখ সহ পরীক্ষা আসে, আরব লীগ কখন গঠিত হয়? 22 মার্চ 1945 সালে। এর সদর দপ্তর মিশরের কায়রোতে অবস্থিত। আর 1979 থেকে 1990 পর্যন্ত এর সদর দপ্তর ছিল তিউনিসিয়ার রাজধানী তিউনিসে। কেন? কারণ মিশরকে আরব লীগ থেকে বাদ দেওয়া হয়েছিল। মিশর ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া একজন রাষ্ট্র। ইসরায়েলকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি যে দেশগুলো দিয়েছে, তার মধ্যে প্রথম আরব দেশ হচ্ছে মিশর। তো ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার অপরাধে তাকে আরব লীগ থেকে বের করে দেওয়া হয়েছিল। এবং যেহেতু মিশরেই ছিল এর সদর দপ্তর, আর মিশরকে বের করে দেওয়া হলো, সো ওই সময় তিউনিসিয়া এর সদর দপ্তর নিয়ে যাওয়া হয়েছিল। পরবর্তীতে মিশর আবার ফিরে আসে, মিশরকে আবার ফিরিয়ে আনা হয়। সো ওই সময় আবার মিশরে এর সদর দপ্তর স্থানান্তর করা হয়। সো এখন যদি আপনাকে জিজ্ঞেস করে আরব লীগের সদর দপ্তর কোথায়, আপনি অবশ্যই বলবেন মিশরের কায়রোতে। আরব লীগের সদস্য প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল এই ছয়টি দেশ মিলে প্রথম তৈরি করেছিল। বর্তমানে এর সদস্য হচ্ছে 22টি। আর বহিষ্কার হয়েও ফিরে এসেছে, মিশরের কথা আগেই বললাম। আরেকটা হচ্ছে সিরিয়া। সিরিয়ায় বাশার আল আসাদ স্বৈরশাসন প্রতিষ্ঠা করার প্রেক্ষিতে সিরিয়াকেও বাদ দেওয়া হয়েছিল এই আরব লীগ থেকে। আরব লীগ থেকে এই তথ্যগুলো পড়ার পরে চলে যাবো আমরা ওআইসিতে। আমরা সবাই জানি ওআইসি একটি মুসলিম রাষ্ট্রগুলোর সংগঠন হচ্ছে ওআইসি। ওআইসি এর পূর্ণরূপ হচ্ছে অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন। ওআইসি এর পূর্ণরূপ কি? পরীক্ষায় এতবার এসছে যে আমি বলে বুঝাইতে পারবো না আপনাকে এর গুরুত্ব। খুবই ভালো করে মনে রাখবেন, ওআইসি মানে অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন। অপশনে কোঅপারেশন, কাউন্সিল, তারপরে হচ্ছে কনফারেন্স, মানে জাস্ট এইটাতে চেঞ্জ থাকবে অপশনে। এটা আপনাকে মনে রাখতে হবে, ইসলামিক কোঅপারেশন। আচ্ছা, এই আরব লীগ প্রতিষ্ঠার একটা পটভূমি হচ্ছে, আমরা সবাই জানি যে 1967 সালে তৃতীয় আরব ইসরায়েল যুদ্ধ হয়। 1967 সালে এই তৃতীয় আরব ইসরায়েল যুদ্ধে যখন ইসরায়েল বাইতুল মুকাদ্দাসে আগুন জ্বালিয়ে দেয়, তখন তার প্রতিবাদে মানে মুসলিম রাষ্ট্রগুলো ঐক্যবদ্ধ হয়ে 1969 সালে আরব লীগ প্রতিষ্ঠা করে। তাহলে আরব লীগ প্রতিষ্ঠার পটভূমি কি ছিল? বাইতুল মুকাদ্দাসে ইহুদি কর্তৃক অগ্নি সংযোগের ঘটনার ফলে তার প্রতিবাদে তারা ওআইসি প্রতিষ্ঠা করেছিল। উদ্দেশ্য ছিল এই ইহুদি খ্রিস্টানদের হাত থেকে মুসলিম জাতির স্বার্থ ও ধর্ম রক্ষা। কিন্তু বিশ্বের যতগুলো ব্যর্থ প্রতিষ্ঠান আছে, সংগঠন আছে, আমার দৃষ্টিতে সবচেয়ে ব্যর্থ প্রতিষ্ঠান হচ্ছে এই ওআইসি। ওআইসি জন্ম নিয়েছিল ইসলামী রাষ্ট্রের স্বার্থ, মুসলিমদের এবং ইসলামের স্বার্থ সংরক্ষণের জন্য। কিন্তু ওআইসি বর্তমানে ব্যাংকিং চ্যানেল শুধু চালু রেখেছে। মানে ইসরায়েল, আমেরিকা বা যে কোনো দেশ মুসলিম কোনো কান্ট্রিতে আক্রমণ করলে এরা প্রতিবাদ তো দূরের কথা, নিন্দা পর্যন্ত জানায় না। সো এরা একটা ব্যর্থ প্রতিষ্ঠান, এটা ভেঙে দিলেই ভালো হতো। তো যাই হোক, অমুসলিম হয়েও ওআইসির সদস্য আছে এই কয়েকটি দেশ, 8টি দেশ। এর বর্তমান সদস্য 57টি দেশ। এর সদর দপ্তর সৌদি আরবের জেদ্দায় অবস্থিত। প্রথম সভাপতি ছিলেন মালয়েশিয়ার ওই সময় প্রধানমন্ত্রী টেংকু আব্দুর রহমান। ওআইসি প্রতিষ্ঠাকালীন এর নাম ছিল কনফারেন্স। পরবর্তীতে এর নাম চেঞ্জ হয়ে হয় কোঅপারেশন। ঠিক আছে,
এই কনফারেন্সটাকে শুধু কোঅপারেশন করে দেওয়া হয়েছে, আর কোনো চেঞ্জ নাই। এর অফিসিয়াল ভাষা তিনটি। আইডিবি হচ্ছে ওআইসির ব্যাংক, ওই যে বললাম শুধু ব্যাংকিং চ্যানেল চালু আছে। আইডিবি হচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক, এরা সাধারণত সদস্য রাষ্ট্রগুলোকে ঋণ দিয়ে থাকে সহজ শর্তে। এর একটা ইউনিভার্সিটি আছে বাংলাদেশের গাজীপুরে। বাংলাদেশ ওআইসির সদস্যপদ লাভ করেছিল 1974 সালের 23 ফেব্রুয়ারি। এই ওআইসির সদস্যপদ লাভ করার ক্ষেত্রেই পাকিস্তান বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছিল। ওআইসির পরে আমরা দেখব ন্যাম সম্পর্কে। বিশ্বে খুব বড় একটা সংগঠনের নাম হচ্ছে ন্যাম, নন অ্যালাইন মুভমেন্ট, মানে জোট নিরপেক্ষ আন্দোলন। নন অ্যালাইন মুভমেন্টের বাংলা হচ্ছে জোট নিরপেক্ষ আন্দোলন। এটি একটি রাজনৈতিক সংগঠন। তো প্রেক্ষাপটটা একটু বোঝাই, ভালো করে শোনেন। আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধ বা প্রথম বিশ্বযুদ্ধ এখনো পড়িনি। আমরা জানি যে পৃথিবীতে এ পর্যন্ত দুটি বিশ্বযুদ্ধ হয়েছে, প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ। প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ উভয় যুদ্ধেই আমেরিকা, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স এরা একদিকে ছিল। এবার বিশ্বযুদ্ধ শেষ হয়ে যাওয়ার পরে, যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হলো, আমেরিকা আর রাশিয়া সেই বহু আগে থেকেই তারা একে অপরের শত্রু, ঠিক আছে। কিন্তু দুটি বিশ্বযুদ্ধের সময় নিজেদের স্বার্থে তারা একজোট হয়েছিল, যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পরেই আবার আলাদা হয়ে গেছে। তো এবার দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে যখন আমেরিকা আর রাশিয়া আলাদা হয়েছে, এর প্রেক্ষিতে এরপরে দুজনের মধ্যে একটি মনস্তাত্ত্বিক যুদ্ধ হয়, যেটা আমরা যুদ্ধের ক্লাসে পড়বো। তার নাম হচ্ছে স্নায়ুযুদ্ধ বা কোল্ড ওয়ার। এবার স্নায়ুযুদ্ধের থিমটা এমন ছিল যে সরাসরি কেউ কাউকে আক্রমণ করে না, কিন্তু মানসিকভাবে একটা প্রতিদ্বন্দ্বিতা সৃষ্টি হয়েছিল। এর কারণ হচ্ছে আমেরিকা পৃথিবীর গণতন্ত্র রক্ষায় কাজ করে, পৃথিবীর গণতন্ত্রের রক্ষাকর্তা হিসেবে নিজেকে মনে করে। আর রাশিয়া চায় তার সমাজতান্ত্রিক ব্যবস্থা সারা বিশ্বে ছড়িয়ে দিতে। এই যে দুজনের আদর্শিক যে দ্বন্দ্ব, এখান থেকেই স্নায়ুযুদ্ধের সূত্রপাত হয়। আমেরিকা চায় পৃথিবীর সকল দেশ তার অধীনে গণতান্ত্রিক ব্যবস্থা দ্বারা শাসিত হোক, আর রাশিয়া চায় পৃথিবীর সকল দেশ তার অধীনে সমাজতান্ত্রিক ব্যবস্থায় শাসিত হোক। এই যে দুজন একে অপরের দিকে পৃথিবীর দেশগুলোকে টানতে থাকে, এরই প্রেক্ষিতে ন্যাটো নামক একটি সংগঠন, সামরিক সংগঠন তৈরি হয়, যেটা একটু পরেই আমরা পড়ব। ন্যাটো তৈরি হয় আমেরিকার নেতৃত্বে, যেটা এখনো আছে। পৃথিবীতে অনেক যুদ্ধের কারণ হচ্ছে ন্যাটো। আর রাশিয়া ন্যাটোর প্রতিপক্ষ ওয়ারশো প্যাক্ট নামক আরেকটি সংগঠন তৈরি করে। তো আমেরিকা পৃথিবীর আর যারা দেশ আছে, মনে করেন বাংলাদেশ, ভারত, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, পাকিস্তান, এরকম আরও যারা দেশ আছে যারা অত বেশি টাকা পয়সা নাই, মোটামুটি গরিব মধ্যবিত্ত টাইপের দেশ পৃথিবীতে যেগুলো আছে, সবাই আমেরিকাও বললো যে তোমরা আমার দলে আসো, আমি তোমাদের সব ধরনের সাহায্য সহযোগিতা করব। রাশিয়া বলে যে ওই এটা কি সাহায্য করবে, তোমরা আমার দলে আসো, আমি তোমাদের ভালোভাবে দেখভাল করব। এইবার কিছু দেশ আমেরিকার সাথে বন্ধুত্ব করলো, কিছু দেশ রাশিয়ার সঙ্গে বন্ধুত্ব করলো। বাকি পৃথিবীর বিশাল একটি অংশের নেতারা মনে করলো আসলে আমরা তো গরিব শরীফ মানুষ, আমাদের কখনো আমেরিকার বাড়িতেও চাইতে পেঁয়াজ মরিচ চাইতে যাওয়া লাগে, আবার কখনো রাশিয়ার বাড়িতেও তেল লবণ চাইতে যাওয়া লাগে। আমরা যে কোনো একজনের সঙ্গে বন্ধুত্ব করলে বা যে কোনো একজনের সঙ্গে শত্রুতা করলে আমরা চলতে পারবো না, আমাদের উন্নয়ন হবে না। সো আমাদের উচিত কারো সঙ্গেই তর্কে না জড়িয়ে, কারো জোটেই না জড়িয়ে, উভয় পক্ষের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রেখে নিরপেক্ষ ভূমিকা পালন করা। এই যে এই জোটেও না এই জোটেও না, আমরা নিরপেক্ষ থাকলাম। আমরা আমেরিকাকেও ভালো বলছি, ভালো কাজ করলে ওকে গুড ফাইন, ভালো করেছো, ওয়েল ডান। রাশিয়া যদি করে তাও একই কথাই বলবো, কারণ আমাদের উন্নয়নের জন্য যেমন আমেরিকার সাহায্য দরকার, তেমনি রাশিয়ারও সাহায্য দরকার। এইভাবে পৃথিবীর আরো কিছু নেতা মিলে যে সংগঠনটি তৈরি করলেন তার নাম হচ্ছে ন্যাম, নন অ্যালাইন মুভমেন্ট। এদের মধ্যে ছিলেন যুগোস্লাভিয়ার মার্শাল টিটো, ইন্দোনেশিয়ার আহমেদ সুকর্ণ, ভারতের জওহরলাল নেহেরু, মিশরের জামাল আবদেল নাসের এবং ঘানার কাউমি নক্রুমা। এই পাঁচজন নেতা মূলত
1961 সালে বেলগ্রেডে মিলিত হয়ে একটি সম্মেলন করলেন এবং এই যে আমি এতক্ষণ যে কথাগুলো বললাম এগুলো তারা আলোচনা করে নতুন একটি সংগঠন দাঁড় করালেন যার নাম হচ্ছে ন্যাম, নন অ্যালাইন মুভমেন্ট। এটি 120টি দেশের সংগঠন, বর্তমানে এর সদর দপ্তর নেই, ন্যামের কোনো সদর দপ্তর নেই। এই কয়েকটা প্রতিষ্ঠান মনে রাখলেই চলবে। আমার এই আলোচনার মাধ্যমে পরবর্তী দুটি সংগঠনের আলোচনা সংক্ষিপ্ত হয়েছে। এটা হচ্ছে কমনওয়েলথ, ব্রিটিশ কমনওয়েলথ অফ নেশনস। এর আগের ক্লাসে আমি একটা উদাহরণ দিয়েছিলাম, ওই যে ট্রাস্টিশিপ কাউন্সিল, জাতিসংঘের ট্রাস্টিশিপ কাউন্সিলের কাজ কি সেটা বোঝাতে গিয়ে একটা উদাহরণ দিয়েছিলাম যে ছেলে বিয়ে করার পরে আলাদা হয়ে যেতে চায়, আলাদাভাবে সংসার করতে চায় স্বাধীনভাবে, কিন্তু মা বাবা চায় যে আমার অধীনেই থাকুক। এই কমনওয়েলথ অনেকটা এমনই সংগঠন। সহজ ভাষায় কমনওয়েলথ হচ্ছে ওই রাষ্ট্রগুলোর সংগঠন যারা একসময় ব্রিটিশদের দ্বারা শাসিত হয়েছে, একসময় ব্রিটিশদের দ্বারা শাসিত হয়েছে কিন্তু বর্তমানে তারা স্বাধীন। এইরকম 57টি রাষ্ট্রের সংগঠনের নাম হচ্ছে ব্রিটিশ কমনওয়েলথ অফ নেশনস, বা সংক্ষেপে যাকে আমরা কমনওয়েলথ বলি। ঠিক আছে, তো এইটা ওই বিয়ের উদাহরণটা আবার কেন টেনে আনলাম? ব্যাপারটা হচ্ছে যে ব্রিটেনের কাছ থেকে ইন্ডিয়া স্বাধীনতা লাভ করেছে। এমনি এমনি কি ব্রিটেন ইন্ডিয়াকে স্বাধীনতা দিয়েছে? ব্রিটেনের কাছ থেকে আমরাও স্বাধীনতা লাভ করেছি, মানে একই সাথে, ইন্ডিয়ার সাথে পাকিস্তানের সাথে। তো পৃথিবীর যে দেশগুলো ব্রিটেন দখল করে রেখেছিল, শাসন করত, সেই দেশগুলো দীর্ঘ স্বাধীনতা সংগ্রামের মাধ্যমে স্বাধীনতা অর্জন করেছে, কিন্তু ব্রিটেন তাদের স্বাধীনতা দিতে চায়নি। ব্রিটেন ভাবতো যে আমরা তো এত ভালো করে তোদেরকে শাসন করছি, তোদেরকে দেখভাল করছি, তোদেরকে শিক্ষা দীক্ষায় উন্নত করছি, বেটা তোরা কেন স্বাধীনতা চাস? ঠিক আছে, যখন শেষ পর্যন্ত দেখলো যে বেয়াড়া কোনোভাবেই মানে আর নিয়ন্ত্রণে রাখা যাচ্ছে না, স্বাধীনতা দিতেই হবে, তখন ব্রিটেন বলল যে ঠিক আছে, স্বাধীনতা চাচ্ছিস, স্বাধীনতা দিয়ে দিলাম, কিন্তু একটা সংগঠন, একটা ইউনিয়ন করে গেলাম, এটার মাধ্যমে যদি কোনো হেল্প লাগে তাহলে আমাদের বলিস। কাদের বলছে? যারা শাসিত হচ্ছিল তাদের। ধরেন বাংলাদেশ বা ইন্ডিয়াকে বলছে যে হে ইন্ডিয়া, তোরা তো বুঝলি না আমি তোদের কত ভালো চাই, তো তোরা যখন স্বাধীনতা চাস, স্বাধীনতা দিয়ে দিলাম, বাট এই কমনওয়েলথ নামক একটি সমিতি বানিয়ে দিলাম, এখানের মাধ্যমে, এইটার মাধ্যমে আমার কাছে হেল্প লাগলে, যদি কোনো তেল লবণের প্রয়োজন হয় বলিস, আমি হেল্প করব। এবার বিয়ের উদাহরণটা দিই, তাহলে একবারে ক্লিয়ার হয়ে যাবে। ওই যে ছেলে বিয়ে করেছে, আলাদাভাবে সংসার করতে চায়, মা বাবা চায় না যে তার আদরের সন্তান কষ্ট পাক। তো যখন দেখছে যে মানে ছেলের বইয়ের প্ররোচনায় ছেলে একেবারে বেপরোয়া হয়ে গেছে যে আমি সংসার আলাদা করে চাই, চাই এবং চাই, আমি তোমাদের সঙ্গে থাকবো না, এইবার বাবা মা বলছে যে ওকে ফাইন, তুমি আলাদা হয়ে যাও, কিন্তু মা বাবার তো দয়ার শরীর। এবার মা বাবা তাকে একটা ইনকামের চ্যানেল খুলে দেয়, অন্তত হয়তো একটা জমি ছেড়ে দিল যে ঠিক আছে ওই জমিতে তুমি চাষবাস করো, অথবা তোমার অ্যাকাউন্টে এতগুলো টাকা আমি ট্রান্সফার করে দিলাম, একটা নতুন ব্যবসা দাঁড় করাও। বাবা মা এই যে দেখভাল করছে একটা চ্যানেলের মাধ্যমে, এইটার নামই হচ্ছে কমনওয়েলথ। ঠিক আছে, যদিও ব্রিটিশরা ভালোবেসে এটা করেনি, কিন্তু উদাহরণটা অনেকটা ওই রকমই। কমনওয়েলথ থেকে এই তথ্যগুলো ভালো করে পড়ে রেখেন, আমি মূল থিমটা আপনাকে বলেছি, আর এই তথ্যগুলো আপনাকে পড়ে নিতে হবে। আশা করি বোঝাতে পেরেছি হোয়াট ইজ কমনওয়েলথ। এরপরেরটা হচ্ছে আন্তর্জাতিক সামরিক সংগঠন। সামরিক মানে যুদ্ধ বিগ্রহ করে এইরকম সংগঠনের নাম হচ্ছে সামরিক। প্রথমে আছে ন্যাটো, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, 1949 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। ন্যাটো তৈরির প্রেক্ষাপট কিন্তু একটু আগেই বলেছি, ওই যে রাশিয়াকে ঠেকানোর জন্য আমেরিকা নিজের বন্ধু রাষ্ট্রগুলোকে নিয়ে, ইউরোপের বিশেষ করে ইউরোপীয় বন্ধু রাষ্ট্রগুলোকে নিয়ে একটি সামরিক জোট তৈরি করে যার নাম হচ্ছে ন্যাটো। নর্থ আটলান্টিক মহাসাগরের নর্থ সাইডে যে দেশগুলো আছে ইউরোপীয়, মূলত এই দেশগুলোকে নিয়ে একটি সামরিক সংগঠন আমেরিকা তৈরি করে যার নাম ন্যাটো। এই ন্যাটোকে তৈরি করা হয়েছিল মূলত রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। যদি এরকম কিছু হয় যে রাশিয়া তার কোনো বন্ধু রাষ্ট্রকে আক্রমণ করলো, তাহলে ন্যাটোর মাধ্যমে, আমেরিকা তো নিজে সব যুদ্ধ করে বেড়াবে না, অনেক খরচের ব্যাপার আছে, তারপরে হচ্ছে সমর্থনের ব্যাপার আছে। সো
আমেরিকা চিন্তা করলো যদি ন্যাটোর এই বা একটি সামরিক সংগঠন গড়ে তুলতে পারি তাহলে ওদের মাধ্যমে আমরা রাশিয়াকে সাইজ করতে পারবো। এখন পর্যন্ত ইউক্রেন যুদ্ধ হচ্ছে, দেখেন ওইখানে ইউক্রেনে কেন রাশিয়া আক্রমণ করেছে জানেন আপনারা? রাশিয়া ইউক্রেন আক্রমণ করেছে এবং ইউক্রেনের দীর্ঘদিন ধরে যুদ্ধ চলছে মূলত এই ন্যাটোর কারণে। কারণ ইউক্রেন ন্যাটোতে যোগ দিতে চেয়েছিল। ন্যাটো, ইউক্রেন হচ্ছে রাশিয়ার গলার কাছে, এরকম গলার কাছে অবস্থিত একটি রাষ্ট্র। এবার ইউক্রেন চায় যে সে ন্যাটোতে যোগ দিক। ন্যাটোকে রাশিয়ার পৃথিবীতে সবচেয়ে বড় শত্রু আমেরিকার সংগঠন ন্যাটো। সো এই জন্যে এখনো ন্যাটোর দ্বারা যুদ্ধ হচ্ছে। তো ন্যাটো থেকে আমি মূল ফিচারটা বলে ফেলেছি আপনাকে, ন্যাটো থেকে বাকি তথ্যগুলো আল্লাহর হস্তে পড়ে নেবেন। ন্যাটোর সদস্য কয়জন, ন্যাটো কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল, ন্যাটোর সর্বশেষ সদস্যকে, এই তথ্যগুলো অত্যন্ত জরুরি। ন্যাটোর পূর্ণরূপ কি খুব ভালো করে পড়ে রাখবেন। আচ্ছা, মুসলিম দেশ হয়েও ন্যাটোর সদস্য তুরস্ক, এটা খুব বেশি আসে, ভালো করে এই তথ্যগুলো পড়ে রাখবেন। এরপরেটা হচ্ছে অকাস, এটার সংক্ষিপ্ত রূপ হচ্ছে অকাস, আর পূর্ণরূপ হচ্ছে অস্ট্রেলিয়া। অকাসের পূর্ণ এই এ মানে হচ্ছে অস্ট্রেলিয়া, ইউ মানে হচ্ছে ইউনাইটেড কিংডম, ইউকে মানে হচ্ছে ইউনাইটেড কিংডম, আর এ হচ্ছে অস্ট্রেলিয়া, ইউকে মানে ইউনাইটেড কিংডম, আর ইউএস মানে আমেরিকা। এটিও একটি সামরিক সংগঠন। আমেরিকা পশ্চিম ইউরোপে রাশিয়াকে ঠেকানোর জন্য যেমন ন্যাটো তৈরি করেছে ইউরোপীয় দেশগুলোকে নিয়ে, ঠিক একইভাবে এই দক্ষিণ চীন সাগরে চীনের প্রভাব ঠেকানোর জন্য সে অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য এবং নিজের সমন্বয়ে আরও একটি সামরিক সংগঠন তৈরি করেছে যার নাম হচ্ছে অকাস। এটা সম্পর্কে এই তিনটা তথ্য পড়ে রাখবেন। এবার হচ্ছে আনজুস, এটিও আমেরিকার তৈরি আরেকটি সামরিক জোট। এই আনজুস মানে হচ্ছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড অ্যান্ড ইউনাইটেড স্টেটস। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড অ্যান্ড ইউনাইটেড স্টেটস প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে রাশিয়া এবং চীনকে ঠেকানোর জন্য যে জোট আমেরিকার নেতৃত্বে, তার নাম হচ্ছে আনজুস। পরীক্ষায় এই তথ্যগুলো এসে থাকে। এরপরে হচ্ছে ইন্টারপোল। ইন্টারপোল আমাদের খুবই পরিচিত একটি সংগঠন, পুলিশ অর্গানাইজেশন বা পুলিশদের সংগঠন বলেই আমরা চিনি ইন্টারপোলকে। ইন্টারপোলের সদর দপ্তর কোথায়, পরীক্ষায় খুবই আসবে, ফ্রান্সের লিও শহরে 1923 সালে প্রতিষ্ঠিত হয়। 196টি সদস্য, বাংলাদেশ 1976 সালে এর সদস্যপদ লাভ করে। ইন্টারপোলের কাজটা একটু বলি, আমাদের বাংলাদেশের খুবই প্রাসঙ্গিক। কয়েকদিন আগে আপনারা শুনেছেন যে পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ দুবাইয়ে তিনি অ্যারেস্ট হয়েছেন। কে অ্যারেস্ট করেছে? বাংলাদেশের পুলিশ গিয়ে সেখানে অ্যারেস্ট করেছে? না, বাংলাদেশের পুলিশ করে নাই, দুবাইয়ের পুলিশই করেছে। তো দুবাইয়ের পুলিশ বাংলাদেশি আসামিকে অ্যারেস্ট করলো কেন? এই ইন্টারপোলের মাধ্যমে। ইন্টারপোল হচ্ছে পুলিশদের একটি আন্তর্জাতিক সংগঠন যার সদর দপ্তর ফ্রান্সের লিওতে অবস্থিত। ইন্টারপোল হচ্ছে মানে সদস্য রাষ্ট্রগুলোর একে অপর দেশের মধ্যে আসামি গ্রেপ্তার এবং বিনিময়ের কাজ করে থাকে। অর্থাৎ বাংলাদেশের কোনো আসামি ইন্টারপোলের সদস্য এরকম কোনো দেশে পালিয়ে গেলে সেই দেশে অ্যাপ্লিকেশন করার মাধ্যমে ওই দেশের পুলিশ ওই আসামিকে অ্যারেস্ট করবে এবং প্রসিডিউর ফলো করে বাংলাদেশে পাঠিয়ে দিবে। এটাই হচ্ছে ইন্টারপোলের কাজ। আশা করি ইন্টারপোলের ফাংশনটা বুঝেছেন। এরপরে আমরা দেখব হচ্ছে আন্তর্জাতিক দাতব্য কিছু সংগঠন, চ্যারিটি বা ভলেন্টিয়ারি অর্গানাইজেশন, যারা ব্যবসা, বাণিজ্য, অর্থনীতি, রাজনীতি এগুলো নিয়ে কাজ করে না, বরং মানব সেবায় কাজ করে। এরকম ইম্পর্টেন্ট কিছু সংগঠন আছে, যার মধ্যে প্রথমটি হচ্ছে রেড ক্রিসেন্ট বা রেড ক্রস। নাম শুনেছেন? রেড ক্রিসেন্ট সোসাইটি নাম শুনেছেন? শুনেছেন। রেড ক্রস, এবার এই রেড ক্রিসেন্ট বা রেড ক্রস এটা 1863 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। হেনরি ডুনান্ট, সুইজারল্যান্ডের একজন ভদ্রলোক যার নাম হচ্ছে হেনরি ডুনান্ট, তিনি 1863 সালে এই রেড ক্রস, মূলত তিনি রেড ক্রস এটি প্রতিষ্ঠিত করেন। ঠিক আছে, এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত। এটি দুস্থ মানুষদের সেবায় কাজ করে। এর পূর্ণ রূপ হচ্ছে ইন্টারন্যাশনাল কমিটি অফ দ্য রেড ক্রস। আর এটি শান্তিতে 3বার নোবেল পুরস্কার পেয়েছে। এবার মূল ফাংশনটা বলি। রেড ক্রস, রেড ক্রিসেন্ট এবং রেড ক্রিস্টাল একই সংগঠনের 3টি নাম। এটি সারা বিশ্বব্যাপী কাজ করে। খ্রিস্টান দেশগুলোতে এটা মূলত
খ্রিস্টান দেশগুলোতে, মানে খ্রিস্টান ধর্মাবলম্বী বেশি আছে এরকম দেশে এই সংগঠনের নাম হচ্ছে রেড ক্রস। আর মুসলিম দেশগুলোতে এর নাম হচ্ছে রেড ক্রিসেন্ট। আর ইহুদি দেশগুলোতে এর নাম হচ্ছে রেড ক্রিস্টাল। ঠিক আছে, তিনটি অঞ্চলে বা তিনটি জাতির জন্য তিন ধরনের এর নাম। এরপর আমরা দেখব স্কাউট। সবাই আমার ক্লাসে যারা আছেন তারাও হয়তো কখনো না কখনো কেউ না কেউ স্কাউটের সঙ্গে যুক্ত ছিলেন। এটা রবার্ট ব্যাডেন পাওয়েল 1907 সালে প্রতিষ্ঠিত করেন। এর স্কাউট আন্দোলন বাংলাদেশ শুরু হয়েছিল 1972 সালে। এই তিনটা তথ্য পড়লে চলবে। স্কাউটের প্রতিষ্ঠাতাকে কত সালে প্রতিষ্ঠিত হয় এটা খুব বেশি পরীক্ষা আসে। রোটারি ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠিত হয়েছিল 1905 সালে। পল হ্যারিস নামক এক ভদ্রলোক এটি প্রতিষ্ঠা করেন। এটি আমেরিকার সদর দপ্তরে অবস্থিত। উদ্দেশ্য হচ্ছে ব্যবসায়িক ও পেশাদারদের নিয়ে গড়ে ওঠা বিশ্বব্যাপী একটি সেবামূলক সংগঠন। আপনাকে জিজ্ঞেস করবে রোটারি ইন্টারন্যাশনাল কি ধরনের সংগঠন? এটি একটি সেবামূলক সংগঠন, রোটারি ইন্টারন্যাশনাল। আচ্ছা, এরপর আমরা দেখব অরবিস ইন্টারন্যাশনাল। অরবিস ইন্টারন্যাশনাল হচ্ছে আমেরিকা ভিত্তিক একটি উড়ন্ত চক্ষু হাসপাতাল, মানে বিমানের ভিতরে চোখের চিকিৎসা করে এরকম চক্ষু হাসপাতাল, যা উড়ে উড়ে বিভিন্ন দেশে গিয়ে ল্যান্ড করে, ক্যাম্পেইন করে। তো অরবিস কি? উড়ন্ত চক্ষু হাসপাতাল, আমেরিকা ভিত্তিক। লায়ন্স ক্লাব পৃথিবীর ধনী ব্যক্তিদের একটি সেবামূলক সংগঠনের নাম হচ্ছে লায়ন্স ক্লাব। অক্সফাম ইন্টারন্যাশনাল 1942 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এটি দারিদ্র্যপীড়িত মানুষের সেবায় কাজ করে। অক্সফাম ইন্টারন্যাশনাল, এই ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনগুলো খুবই গুরুত্বপূর্ণ। এরপরে আঞ্চলিক সংগঠন। এতক্ষণ আমরা যে সংগঠনগুলো পড়লাম তার বাইরেও অঞ্চল ভিত্তিক কিছু সংগঠন আছে, যার মধ্যে প্রথমেই আপনার জন্য আছে সার্ক। এটার নাম নিশ্চয়ই আমরা শুনেছি, কারণ সার্ক বাংলাদেশের প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি প্রথম এই সার্ক প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছিলেন। তার মৃত্যুর পরে 1985 সালে দক্ষিণ এশিয়ার 7টি দেশ নিয়ে সার্ক প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠাকালীন এর সদস্য ছিল 7টি, বর্তমানে এর সদস্য 8টি। কোন 8টি দেশ? দক্ষিণ এশিয়া আমি পড়াতে গিয়ে যে 8টি দেশের নাম বলেছিলাম, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, তারপর হচ্ছে নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, আফগানিস্তান, এই 8টি দেশ সার্কের সদস্য। ঠিক আছে, তাহলে সার্ক এর স্বপ্নদ্রষ্টাকে, পরীক্ষা আসবে, সার্কের স্বপ্নদ্রষ্টাকে জিয়াউর রহমান। সার্ক কত সালে প্রতিষ্ঠিত হয়? 1985 সালে। সার্কের সদর দপ্তর নেপালের কাঠমান্ডুতে অবস্থিত। সার্ক এর সদস্য কয়টি? প্রতিষ্ঠাকালীন 7টি, বর্তমানে 8টি। এই তথ্যগুলো ভালো করে মনে রাখতে হবে। আর এছাড়াও আর এক্সট্রা যে তথ্য আছে এটা মনে রাখবেন। আর এখান থেকে প্রচুর প্রশ্ন আসে। দেখেন, সার্ক একটা কমপ্লিট অর্গানাইজেশন, আঞ্চলিক কমপ্লিট অর্গানাইজেশন। এর অনেকগুলো উইং আছে। যেমন দেখেন, সার্কের কৃষি ও আবহাওয়া গবেষণা কেন্দ্র আছে, এটি ঢাকায় অবস্থিত। পরীক্ষা আসবে, সার্কের কৃষি ও আবহাওয়া গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? ঢাকায়। এরপরে সার্কের যক্ষ্মা, এইডস এবং তথ্য কেন্দ্র নেপালের কাঠমান্ডুতে অবস্থিত। সার্ক ইউনিভার্সিটি ভারতের নয়াদিল্লিতে অবস্থিত। সার্ক ডকুমেন্টেশন ভারতের নয়াদিল্লিতে অবস্থিত। সার্ক দুর্যোগ গবেষণা কেন্দ্র ভারতের গুজরাটে অবস্থিত। সার্ক সাংস্কৃতিক কেন্দ্র শ্রীলঙ্কায় অবস্থিত। সার্কের সাংস্কৃতিক রাজধানী বলা হচ্ছে বাংলাদেশের মহাস্থানগড়কে। খেয়াল করি, সার্ক সাংস্কৃতিক কেন্দ্র এটা শ্রীলঙ্কার কলম্বোতে অবস্থিত, বাট সার্কের সাংস্কৃতিক রাজধানী হিসেবে ঘোষণা করা হয়েছে সম্মানসূচক, এটা বগুড়ার মহাস্থানগড়। আর সার্ক মানব উন্নয়ন কেন্দ্র ইসলামাবাদ, পাকিস্তানে অবস্থিত। এই প্রত্যেকটাই ভালো করে মনে রাখতে হবে। এরপর আমরা দেখব আসিয়ান। বিশ্বে যতগুলো সফল আঞ্চলিক জোট সংগঠন আছে তার মধ্যে সবার উপরে থাকবে আসিয়ান। আসিয়ানের সদস্য কারা? আসিয়ানের সদস্য হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার 11টি দেশ। মনে আছে? বলেছিলাম এমটিভিতে ফিল্ম দেখলে বিসিএস হবে না। মনে আছে? এমটিভিতে ফিল্ম দেখলে বিসিএস হবে না, আর শেষে এই যে এখানে 11টি দেশের মানে ক্যাপিটাল লেটারের প্রথম অক্ষর আছে, মানে নামের প্রথম অক্ষর আছে। দক্ষিণ পূর্ব এশিয়ার এই 11টি দেশই আসিয়ানের সদস্য। আসিয়ান হচ্ছে আমেরিকার সমর্থিত দক্ষিণ পূর্ব এশিয়ার একটি রাজনৈতিক অর্থনৈতিক জোট। ঠিক আছে, এর সদর দপ্তর ইন্দোনেশিয়ার জাকার্তায় অবস্থিত। 67 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এর পূর্ণ নাম সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন, সাউথ
কি অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়া, ঠিক আছে। আচ্ছা, আহ, সদস্য 11টি। এখন আসিয়ানের সদস্য কারা কারা আমি আজকে আর বলবো না, আপনাকে এটা মনে করতে না পারলে ওই যে দক্ষিণ পূর্ব এশিয়া পড়িয়েছিলাম ওই ক্লাসে ফিরে যেতে হবে। দক্ষিণ পূর্ব এশিয়ার 11টি দেশই আসিয়ানের সদস্য। এরপরে দেখেন আছে জিসিসি, গালফ কোঅপারেশন কাউন্সিল। এটা উপসাগরীয় অঞ্চল, উপসাগর মানে পারস্য উপসাগরীয় অঞ্চলের 6টি দেশ। কয়টি দেশ? 6টি সম্ভবত, আমি যদি ভুল না করে থাকি। 1 2 3 4 5 6, এই 6টি দেশ নিয়ে জিসিসি প্রতিষ্ঠিত এবং গঠিত। এরপরটা হচ্ছে সিরডাপ। দেখেন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন যতগুলো আছে তার মধ্যে 3টি অর্গানাইজেশনের সদর দপ্তর বাংলাদেশে আছে। তার মধ্যে একটি হচ্ছে এই সিরডাপ। সিরডাপ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছিল 1979 সালে। এর সদস্য 15টি দেশ। বাংলাদেশে এর সদর দপ্তর অবস্থিত। বাংলাদেশের সিরডাপের সদর দপ্তর যে বিল্ডিং অবস্থিত, ওই বিল্ডিংটার নাম হচ্ছে চামেলি হাউস। আমি বলেছি যে বিশ্বে যতগুলো ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন আছে তার মধ্যে 3টি অর্গানাইজেশনের সদর দপ্তর হেডকোয়ার্টার বাংলাদেশে আছে। এর একটি হচ্ছে সিরডাপ, এর পরেরটা হচ্ছে বিমস্টেক। বিমস্টেক এর পূর্ণরূপ কি পরীক্ষা আসবে? বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন। খুবই ইম্পর্টেন্ট। বিমস্টেকের পূর্ণরূপ এতবার পরীক্ষায় আসছে আপনি অবাক হয়ে যাবেন। মনে রাখবেন বিমস্টেকের পূর্ণরূপ। 1997 সালে প্রতিষ্ঠিত হয়, সদর দপ্তর এই যে ঢাকায়। সদস্য হচ্ছে এরা বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মিয়ানমার এবং থাইল্যান্ড। বে অফ বেঙ্গল মানে কি বঙ্গোপসাগরের পার্শ্ববর্তী দেশগুলো নিয়ে বিমস্টেক প্রতিষ্ঠিত, এর সদর দপ্তর ঢাকায় অবস্থিত। এবার আরও একটি সংস্থার সদর দপ্তর বাংলাদেশে বা ঢাকায় অবস্থিত, সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল জুট অর্গানাইজেশন যেটা আছে সেটা, মানে পাট আন্তর্জাতিক পাট গবেষণা কেন্দ্র যেটা, সেটা বাংলাদেশে অবস্থিত। এই 3টা সংস্থার সদর দপ্তর বাংলাদেশে অবস্থিত। এই বিষয়টা মনে রাখবেন, পরীক্ষায় অনেক বেশি আসে। তো আজকের ক্লাস শেষ করব। দীর্ঘ একটা আলোচনা করলাম, অনেকগুলো সংগঠন, অনেকগুলো সাল, অনেকগুলো সদস্য, অনেকগুলো সদর দপ্তর। এই প্রত্যেকটা তথ্যই যেগুলো দাগ দিয়ে দিয়েছি আপনার জন্য, আপনার পরীক্ষার জন্য অতীব জরুরি। আপনি মনে রাখতে পারলে পরীক্ষায় সঠিকভাবে সফলভাবে সঠিক উত্তর করতে পারবেন। এর জন্য আপনাকে সময় দিতে হবে, একের পর এক বা ডে বাই ডে এটা পড়ে গ্র্যাজুয়ালি মনে রাখতে হবে। একদিনে মনে রাখতে পারবেন না, একদিনে মনে রাখবেনও না। এটা বারবার খুলে পড়বেন, প্র্যাকটিস করবেন, তাহলে মনে থাকবে। আর আমাদের যে পরীক্ষাগুলো হচ্ছে সেখানে পার্টিসিপেট করেন, নিজেকে যাচাই করুন আপনার পড়াশোনার অগ্রগতি কতটা হচ্ছে। নিজেকে যাচাই করা, পরীক্ষায় ভালো করা, একটা সফল চাকরি পেতে সফল হওয়া, এর মূল মন্ত্র হচ্ছে প্র্যাকটিস করা। আর প্র্যাকটিস করার সবচেয়ে ভালো জায়গা হচ্ছে বেশি বেশি পরীক্ষা দেওয়া। আর এই পরীক্ষাটা দিতে হলে আমাদের যে গ্রুপ আছে, প্রাইভেট গ্রুপ, সেখানে অ্যাড হতে হবে। আর ওই গ্রুপে অ্যাড হতে হলে এই বইটা কিনতে হবে। সো প্রসিডিউরগুলো ফলো করুন, আপনার নিজের কল্যাণার্থে পরীক্ষায় অংশগ্রহণ করুন, নিজেকে যাচাই করুন, পরীক্ষায় প্রস্তুতি আরও পূর্ণাঙ্গ করুন। আপনার জন্য শুভকামনা থাকলো। আমি শাহিন স্যার আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে। ততক্ষণ সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।